সদর দপ্তর থেকে আপনাদের এই আয়োজিত এই সাংবাদিক বৈঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ব্রত বসু এবং আমার সঙ্গে উপস্থিত আছেন মাননীয় সাংসদ দলের যুবনেত্রী শ্রীমতী সায়নী ঘোষ। আগের দিন আমরা দুদিন আগে ঠিক এখানে একটা প্রেস কনফারেন্স করেছিলাম এবং করে বলেছিলাম যে বিজেপি যে অবজারভারদের এখানে পাঠাচ্ছে, নির্বাচন কমিশন এবং বিজেপি যেহেতু একাকার হয়ে গেছে, যে অবজারভারদের পাঠাচ্ছে, মালদার অবজারভারের ঘটনা তুলে নিয়ে আমরা বলেছিলাম যে তিনি বিজেপির সঙ্গে পারিবারিক এবং রাজনৈতিকভাবে যুক্ত। তার স্ত্রী সেখানকার বিজেপির কর্মী। শুধু তাই নয়, সামনের যে শোনা যাচ্ছে, সূত্র বলছে যে জামুই সিট থেকে বিহারের তিনি লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এইভাবে আমরা একটা যাকে বলে এক্সপোজ করা, সেই এক্সপোজ করাটা আমরা আগের দিন করেছিলাম। আজকেও আমরা বেশ কয়েকটা আমরা একসঙ্গে প্রথমে এরকম পরপর 4 জন আধিকারিকের কথা বলবো এবং আমাদের এই এক্সপোজ করব এবং এদের এটা আগামী দিনে আমাদের অব্যাহত থাকবে। আমরা প্রথমেই আমরা দেখাবো যাকে, তিনি হচ্ছেন বনগাঁ দক্ষিণ অবজারভার। আগে ছবিটা আপনারা দেখুন। হ্যাঁ, এই যে এই ঠিক আছে। এনার নাম অজয় কাটেসারিয়া। জ্ঞানেশ কুমার যে কিভাবে কাটেসারিয়া বনগাঁ দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। ইনি মানে কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এগুলো এটা তার একটা মানে জলজান্ত প্রমাণ আর কি। ওই সেই আমার সুকুমার রায়ের গন্ধবিচার কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। রাজা বলেন, মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ? মন্ত্রী বলেন, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। এই এমনই এসেন্স, এমনই আতর দিচ্ছে যে দুর্গন্ধ আর ঢাকা যাচ্ছে না, এত দুর্গন্ধ। দেখুন এই ভদ্রলোক, তিনি এর আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সময় সাতনায় কালেক্টরেটে কাজ করতেন, কালেক্টর হিসেবে। তার নামে দুর্নীতির অভিযোগ আসে এবং প্রায় 40 একর সরকারি খাস জমি তিনি কোনো রকম টেন্ডার ছাড়া লোকজনকে বিলিয়ে দিচ্ছিলেন। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান তার বিরুদ্ধে তাকে সতর্ক করে দিয়ে বলেন, তার বিরুদ্ধে রেওয়ার কমিশনার তার এগেনস্টে একটা ইনভেস্টিগেটিং একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। এবং শিবরাজ সিং চৌহান বলেন, তৎকালীন বিজেপির মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু 2025 সালে 7ই নভেম্বর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় মন্ত্রী হয়ে দিল্লিতে চলে যান এবং তারপর আমরা দেখতে পারি যে তার পরবর্তী যে বিজেপি সরকার আসে, তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। তার মানে এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য ছাড় দিচ্ছে, দুর্নীতি না করার জন্যে। এই লক্ষ্যে আমাদের বনগাঁ দক্ষিণে শ্রী জ্ঞানেশ কুমার, জ্ঞানের ঈশ্বর, আমাদের অজ্ঞান করার জন্যে একে পাঠিয়েছেন। এইটা হচ্ছে আমাদের প্রথম উদাহরণ। দ্বিতীয় জনকে নিয়ে, অর্থাৎ দ্বিতীয় জন হচ্ছেন ধীরাজ কুমার। তিনি, তার বিষয়ে সায়নী বলবেন। আমরা আগে তার ছবিটা দেখাই। লাইটের রিফ্লেকশনটার জন্য আর লাইট রিফ্লেকশন হবে। হ্যাঁ, সায়নী বলুন এর ব্যাপারে। মানে এক্সে ওয়ার্কার এক আর কি, কাকে ছেড়ে কার কথা বলবেন? সব এক্সে ওয়ার্কার এক। এখানে কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে নির্বাচন কমিশন শুরুতে বলেছিলেন যে আমরা এমন লোকজনকে চাই যারা নিরপেক্ষতার সাথে একটি নির্বাচন প্রণালী বা প্রক্রিয়াকে সম্পন্ন করবে। যাদেরকে আজকে এক্সপোজ করা হচ্ছে বা যাদের বিষয়ে আজকে বলা হচ্ছে, তারা আর যাই হোক নিরপেক্ষতা নয়, সেটা আজকের এই এক্সপোজিং এর পরে আপনারা বুঝতে পারবেন। ধীরাজ কুমার জেনারেল অবজারভার গাজলে এনাকে আনা হয়েছে এবং ইনি শিন্ডে এবং ফাডনভিস ক্যাম্পে আপনার হেলথ ডিপার্টমেন্টের সরকারের মহারাষ্ট্র গভর্নমেন্টের শিন্ডে এবং ফাডনভিস ক্যাম্পে হেলথ ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে কাজ করতেন এবং উনি থাকাকালীন accused of 8,000 crore ambulance tender scam। 8 দিনের মাথায় টেন্ডার ডাকা হয়
এবং এটা ওখানে বিরোধীরা বলেছিলেন যে লোকাল লিডারের আত্মীয়কে বেনিফিট করার জন্য এই টেন্ডারটা ডাকা হয়েছে। এবং শুধু তাই নয়, এই টেন্ডারের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এবং এই টেন্ডার নিয়ে যদি কোনো স্তরে কোনো আধিকারিক কোনো প্রশ্ন তোলে, তাকে আইদার শিফট করে দেওয়া হবে বা তাকে অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়া হয়, এই ধরনের হুমকি অবধি দেওয়া হয়। তো এই ভদ্রলোক হচ্ছেন তিনি যার সময় এই 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স স্ক্যাম হয়েছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাদেরকে বেছে বেছে আনা হচ্ছে, তাদেরকে বেছে বেছে আনা হচ্ছে যাদের বিজেপির প্রতি কোনো না কোনো রকমের দায়বদ্ধতা রয়েছে, যাদেরকে কোনো না কোনো সময় বিজেপির সরকার বা বিজেপির নেতা নেত্রীরা অব্লিগেট করেছেন, বাঁচিয়েছেন কোনো না কোনো জায়গা থেকে। এবং তাই এখন তাদেরকে বিশ্বাস করে তাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে যাতে তারা বিজেপির অঙ্গুলি হেলনে এখানে কাজ করে। 3 নম্বরে আমরা যাব, ব্রত্যদা আবার বলবেন। ডাকুয়া সাংঘাতিক, ইনি মধ্যমগ্রামের আমাদের অবজারভার, মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া মোটামুটি ভাবে যে এই ওড়িশা যে এই সম্প্রতি কিছুদিন আগে বিজেপি সরকার স্থাপিত হলো, তার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মাননীয় শ্রী মোহন চরণ মাঝি, তার অফিসে সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। এটা মানে বোঝা যায় যে কেমন লোককে পাঠানো হচ্ছে, যে এটা কোনো এটা টেকনিক্যাল পোস্টিং নয়, এটা মানে রাজনৈতিক দপ্তরের সঙ্গে, যে রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসের সিএমওর সরাসরি লিয়াজও করতেন। তা এই রকম লোক তিনি চলে এসছেন এখানে আমাদের অবজারভার হয়ে। তাহলে প্রথমজন তিনি জমি কেলেঙ্কারিতে যুক্ত, দ্বিতীয় জনের কথা সায়নী বলেছেন, মহারাষ্ট্র গভর্নমেন্টের তিনি হেলথ কমিশনার ছিলেন এবং টেন্ডার স্ক্যামের সঙ্গে যুক্ত, এবং জনৈক মন্ত্রী, ওই একজন ওখানকার মহারাষ্ট্র গভর্নমেন্টের মন্ত্রী এক আত্মীয়কে তিনি ওই 8,000 কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত। আর থার্ড হচ্ছেন এই অরিন্দম ডাকুয়া। তো এই সব লোকজন আমাদের এখানে আসছে। এবার আমরা চলে আসবো যে বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। সেটা আগে দেখাই। ভদ্রলোকের নাম হচ্ছে গন্ধম চন্দ্রদু। রাজা বলেন, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলেন, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। এই যে গন্ধ তো নয় মন্দ। গন্ধম চন্দ্রদু বালিগঞ্জের মানে অবজারভার, জেনারেল অবজারভার হিসেবে এনাকে আনা হয়েছে। ইনিও সাংঘাতিক, ফৌজদারি মামলা, পণ লেনদেন, ডাউরি, হ্যারাসমেন্ট অন্ধ্রপ্রদেশে করেছেন, আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যেভাবে একটা পণ সংক্রান্ত মামলায় আদিবাসীদের উনি হ্যারাস করেন, সেটা এই যে এই আদিবাসী নিয়ে এত কথা হচ্ছে, সম্মানীয় রাষ্ট্রপতি এসে এখানে বলে গেলেন তিনি বাংলার মেয়ে এবং তিনি যা যা বলার তিনি বললেন, কিন্তু আদিবাসীদের সঙ্গে সত্যি বিজেপি কি চোখে দেখে এই গন্ধম চন্দ্রদু সেটা দেখিয়ে দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশে। সরাসরি বিজেপির আস্থাভাজন এবং বিজেপির যাকে বলে ঘনিষ্ঠ আমলা, যিনি এই আদিবাসীদের সম্পর্কে মনুবাদী বিজেপির যে দৃষ্টিভঙ্গি, যে আদিবাসীদের সত্যি কি চোখে দেখে, সেটা কিন্তু মহারাষ্ট্র দেখেছে, উত্তরপ্রদেশ দেখেছে, অন্ধ্রপ্রদেশও দেখেছে। আর আমাদের রাজ্যে আদিবাসীরা সত্যিকারের সুরক্ষিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে তারা আনন্দে সুরক্ষিত থাকেন। এই রকম লোককে আমাদের বালিগঞ্জে পাঠানো হয়েছে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে যে কি পরিমাণভাবে শ্রী গণেশ কুমার তিনি এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে একটা টোটাল স্ক্যাম করছেন। এইভাবে দাগি লোকদের বেছে বেছে এখানে পাঠানো। তিনি পশ্চিমবঙ্গের প্রশাসনিক খোলনলচে পাল্টে দিতে চান। 73 জন রিটার্নিং অফিসারকে তিনি বদলি করেছেন। ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, পুলিশ কমিশনার, মুখ্য সচিব, হোম সেক্রেটারি সবাই বদলি করে দিয়েছেন।
আর তাদের জায়গায় এই ধরনের লোককে এনে একটা শাহী সংবাদ দিতে চাইছেন আমাদের, একেই বলে শাহী আশ্বাদ দেওয়া। এই যে দেখুন আমাদের প্রশাসন কেমন লাগে, মানুষ দেখতে পাচ্ছেন বিজেপির প্রশাসনে বিজেপির ঘনিষ্ঠ আমলারা এখানে এসে বসলে সত্যিই বাংলার কি অবস্থা হতে পারে তার একটা এক টুকরো এক ফালি আস্বাদ আমরা আপনাদের এগুলোর মাধ্যমে মানে আপনারা পেয়ে যাবেন, সেটা আমরা দিলাম। আমি সায়নীকে এবার এটা নিয়ে কিছু বলার জন্য বলছি। না, এটা প্রথম কথা তো হচ্ছে যে আপনারা সকলে আজকে এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, দ্যাট দ্য কান্ট্রি ইজ গোয়িং থ্রু আ ব্ল্যাক ফেজ। আজকে এটা পশ্চিমবঙ্গের বা বাংলার বিষয় নয়, এই বিষয়টা কিন্তু সমগ্র দেশের। কিভাবে আজকে একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা একটা দেশের সর্বোচ্চ কমিশন, তাকে ম্যানুপুলেট করে ভোট জেতার প্রক্রিয়া। আজকে 294টা কেন্দ্রে আমরা বলছি যে আমাদের প্রার্থীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বিজেপি বলতো আমাদের মুখ হচ্ছে নরেন্দ্র মোদী, এখন 294টা সিটে কে মুখ? জ্ঞানেশ কুমার হচ্ছে মুখ, তার হাতে রয়েছে সব পাওয়ার। আমি দেখছিলাম বসিরহাটে 5 নম্বর পার্টে একটা বুথে প্রায় 340 জন রয়েছে যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েছিল। যখন অ্যাডজুডিকেশনে তারপর তারা যায় এবং কালকে যখন সাপ্লিমেন্টারি পরশুদিন লিস্ট বেরিয়েছে তখন সেই 340 জনের নাম বাদ হয়ে গেছে। সেই 340 জন মুসলমান, সেই 340 জন মানুষ, সেই 340 জন বাংলার প্রকৃত ভোটার। আপনারা যদি মনে করেন যে বেছে বেছে মহিলাদের বাদ দেবেন, বেছে বেছে মুসলমানদের বাদ দেবেন, বেছে বেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডেডিকেটেড ভোট ব্যাংক আছে তাদেরকে বাদ দেবেন, আপনারা তো জিততে তো পারছেন না। ইডি করে নিয়েছেন, সিবিআই করে নিয়েছেন, আইটি করে নিয়েছেন, এনআইএ করে নিয়েছেন, ভোট কুশলী সংস্থার অফিসে ইডি চলে গেছে, সেখান থেকে স্ট্র্যাটেজি চুরি করার চেষ্টা করেছেন, করতে পারেননি। নেতা মন্ত্রীদেরকে নানা নছিলায় জেলে পাঠিয়েছেন, তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেননি, তারা বেরিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিন রাত কলুষিত করার চেষ্টা করেছেন। যখন কোনো কিছু ধোপে টেকেনি তখন আপনাদের দোসর হয়েছে আপনাদের বি টিম। এতদিন অন্যান্য পলিটিক্যাল পার্টি ছিল, এখন আপনাদের বি টিম হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যে আমরা তো ভোটে লড়ে জিততে পারছি না, আমরা এই জোটটা ইলেকশন কমিশনের সঙ্গে করি যাতে আগামী দিন আর কিছু হোক না হোক ইলেকশন যারা ভোট দেবেন তাদের নামে বাদ দিয়ে দাও, না রয়েগা বাস না বাজেগি বাঁশুরি। এই যে এটা কিন্তু খুব চিন্তার বিষয়। দিস ইজ এ ডার্ক ফেজ। মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন, অন্য কোন মুখ্যমন্ত্রী লড়েছেন কিনা আমার জানা নেই, আগামী দিন কোন মুখ্যমন্ত্রী লড়বেন কিনা আমার জানা নেই। আজকে যে 76 লক্ষ নাম বাদ গেছে, এরা তো বলেছিল যে 1,25,00,000 নাম আমরা বাদ দেব। এই দম্ভ যে বাদ আমরা দেবই, সেই হিসাবে জ্ঞানেশ কুমার কাজ করছিলেন। আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক নাম দিয়েছেন জ্ঞানেশ কুমার, এবং এই নামটাকে ঠিক প্রমাণ করতে উনি দিন রাত লেগে আছেন। মধ্যরাতে একটা গোটা রাজ্যবাসী তারা সবাই আন্ডার অ্যাডজুডিকেশন চলে যাচ্ছে। আপনারা বলছেন টেকনিক্যাল গ্লিচ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট গ্লিচ ইন দিস কান্ট্রি এট দ্য মোমেন্ট। আজকে কেরালাতে আমরা দেখেছি যে ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে ইলেকশন অফিসারদের কাছে একটা বিজ্ঞপ্তি গেছে, নোটিশ গেছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, সেখানে বিজেপির স্ট্যাম্প, বিজেপির সিল, and you say that this is technical error. ভারতীয় জনতা পার্টি ইজ দ্য বিগেস্ট পলিটিক্যাল এরর যেটা এই দেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করে করেছে। আপনারা দেখছেন প্রকাশ্যে কি হচ্ছে। ইলেকশন কমিশনের নোটিফিকেশন নোটিশের মধ্যে বিজেপির সিল। আমি আপনাদের সকলকে একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই, প্রেস মিডিয়া এখানে রয়েছে, কোন প্রার্থী কাকে সাবান মাখিয়ে দিচ্ছে, কোন প্রার্থী কার জন্য মাছের ঝোল রান্না করে দিচ্ছে, কোন প্রার্থী ধান কেটে দিচ্ছে, এইগুলো দেখানোর থেকেও আপনারা প্লিজ কনসেন্ট্রেট করুন এটা দেখাতে যে কিভাবে অবলীলাক্রমে একটা ইলেকশন কমিশনের সহযোগিতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই চক্রান্ত করছেন, কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা হারাতে পারছেন না। সাম দাম দণ্ড ভেদ সবকিছু দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। এইভাবে ডেমোক্রেসি বাঁচতে পারে না। আমরা লড়াই করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লড়াই না করতেন তাহলে এই যে সাপ্লিমেন্টারি লিস্টে 10 লাখ 12 লাখ 13 লাখ লোকের নাম যে অ্যাড হচ্ছে সেটাও হতো না। এরা ভাবতে পারেনি যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এত দূর যেতে পারে এসআইআর নিয়ে। এরা ভাবতে পারেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটার পর একটা ডেলিগেশন এমপিদেরকে দিয়ে, মন্ত্রীদেরকে দিয়ে, এমএলএদেরকে দিয়ে পাঠাতে পারেন ইলেকশন কমিশনে। এরা ভাবতে পারেনি যে তৃণমূল কংগ্রেস ইমপিচমেন্ট আনতে পারে সিইসির বিরুদ্ধে পার্লামেন্টে। এরা ভেবেছিল খুব সোজা হবে, জানে তো না কার মুখে হাত ঢুকিয়েছে, বাঘের মুখে হাত ঢুকিয়েছে।
কাজে আমরা লড়াই করছি, আমরা লড়াই করব, গ্রাউন্ডে লড়াই করছি, পার্লামেন্টে লড়াই করছি, নিজেদের কনস্টিটিউয়েন্সিতে লড়াই করছি, কিন্তু বাংলার মানুষ তথা দেশের মানুষকে এটা বুঝতে হবে যে এই সময়টা, দিস ইজ আপাতকাল, দিস ইজ এমার্জেন্সি ফর দ্য কান্ট্রি। এরকম ভাবে যদি দেশের রুলিং ডিসপেন্সেশন কাজ করে তাহলে কিসের গণতন্ত্র? ইলেকশনের কি দরকার? ওয়ান নেশন, ওয়ান পার্টি, ওয়ান প্রাইম মিনিস্টার, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান ফুড, ওয়ান ক্লোদিং, একেবারে করে দিন না। কেরালায় এই ঘটনাটা ঘটার পরে ইলেকশন কমিশনের নোটিশে বিজেপির সিল আসার পরে এটা তো একটা বাচ্চা অব্দি বলে দেবে যে ইলেকশন কমিশন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। কাজে সময় আছে, আমি আপনাদের সকলকে এটাই বলতে চাই যে চোখ কান খোলা রাখুন নিজেদের বুথের দিকে। এখন তো যা হওয়ার প্রক্রিয়া হচ্ছে, আমরা লড়াই করছি, আমরা পথে আছি, কিন্তু যাদেরকে আজকে এখানে আনা হয়েছে এরা প্রত্যেকে, অল দিস পিপল, ব্রাত্যদা বলছিলেন, দে আর অব্লিগেটেড। এরা প্রত্যেকে নিজেদের জীবনে দুর্নীতি করেছে, স্ক্যাম করেছে, ফৌজদারি করেছে, নানান রকমের অপরাধ করেছে। সেই অপরাধ থেকে কোনো না কোনো সময় বিজেপি তাদেরকে বাঁচিয়েছে এবং এখন এটা ফেরত দিতে হবে। তাদের কৃতজ্ঞতা, বিজেপির প্রতি তাদের আনুগত্য সব ফেরত দেওয়ার সময় এসেছে। তাই ইলেকশন কমিশন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য এবং তাদের চোখ, নাক, কান, ডান হাত, বাহাত হয়ে কাজ করার জন্য এই লোকগুলোকে এখানে পাঠানো হয়েছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে চাপে রাখা যায়। 11 জন জেলা শাসককে বদলি করে দেওয়া হয়েছে। ব্রাত্যদা বলছিলেন 70-এর ওপর অফিসার, তাদেরকে রাতারাতি বদল করে দেওয়া হয়েছে। নানান স্তরের আধিকারিক যারা পশ্চিমবঙ্গকে হাতের তালুর মতো চেনে, তাদেরকে সরিয়ে দিয়ে আপনি কাদেরকে বসাচ্ছেন? ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আনরেস্ট। গণেশ কুমার বলেছিলেন যে ওনার ফুল কন্ট্রোল চাই, তা ফুল কন্ট্রোল আপনার কাছে আছে। এখন যদি কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়, এখন যদি কোনো রকমের ইনসিডেন্ট হয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ী থাকবে না, তার জন্য গণেশ কুমার দায়ী থাকবে। আমি ব্রাত্যদাকে বলবো আরো কিছু পয়েন্ট আছে সেগুলো নিয়ে বলতে। এইটা যেটা সায়নী বললেন, মানে বুঝতেই পাচ্ছেন যে এটা যেটা করছেন, আমি আগের দিন যেটা বলেছিলাম, হিটলারের যেমন গোয়েবলস ছিলেন, এই মোদি শাহর গোয়েবলস হচ্ছেন গণেশ কুমার। যে যখন 39 সালে 1 সেপ্টেম্বর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালু করে জার্মানি এবং সুদেটানল্যান্ড দখল করে, সেখানে প্রথম গিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। একদম ঠিক তার ওই ফ্যাসিবাদী, ওই নাজি ডিক্টেটরশিপের পুরো মানে ডিটো ডুপ্লিকেট সিচুয়েশন এখানে দেখা যাচ্ছে, এই বাংলায় দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই, সুপ্রিম কোর্ট যাওয়া, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে বারবার ডেলিগেশন পাঠানো, ইমপিচমেন্ট আনা, 193 জন সাংসদ সই করেছিলেন, মনে রাখবেন, যখন ইমপিচমেন্ট আনা হয়েছিল। গণেশ কুমার এটা পার্সোনালি নিয়েছেন। উনি বাংলার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছেন, ওয়ার। এখানে এমনি যুদ্ধে আমরা দেখতে পাই ট্যাঙ্ক ঢোকে, আগে ক্লাসিক্যাল যুদ্ধে আমরা দেখতাম ট্যাঙ্ক, সাঁজোয়া বাহিনী এইসব ঢুকতো। এখানে এইসব প্রযুক্তিগত সমস্ত ক্রিমিনালরা যারা সরকারি আমলাতন্ত্রকে দিনের পর দিন গুণ ধরিয়েছে, খইয়ে দিয়েছে, তাদের এখানে অবজারভার করে পাঠানো হচ্ছে। এই যে একসঙ্গে ভেবে দেখুন, 11 জন ডিএমকে এক রাতে বদল করেছে, 11 জন ডিএম এক রাতে বদল করা হয়েছে, 73 জন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে, মুখ্য সচিব বদলে গেছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার বদলে গেছেন, ডিজিপি বদলে গেছেন, কলকাতার পুলিশ কমিশনার বদলে গেছেন। সম্পূর্ণ একটা বিজেপি, একটা বাইরের একটা নির্বাচন কমিশন, বিজেপির একটা প্রশাসনিক কাঠামোকে আমাদের মাথার উপরে নিয়ে বসাচ্ছে। এটা যুদ্ধ ছাড়া আর কিছু নয়। দেখুন, টিএন সেশন একটা কথা বলেছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার, যে হ্যাঁ, নির্বাচন কমিশন ভারতবর্ষের সরকারের একটা অংশ, কিন্তু ইটস নট দ্য উইদিন ইন্ডিয়ান গভর্নমেন্ট। ভারতবর্ষের সরকারের মধ্যে থাকা কোনো সংস্থা নয়, এটা একটা স্বশাসিত সংস্থা। যদি টিএন সেশনে সে আত্মবাণী যদি গণেশ কুমার শুনে থাকেন, বুঝে থাকেন, জানেন সবই, উনি একজন দুধে আমলা, উনি পুরোটাই জানেন, কিন্তু বিজেপির চাটুকারিতা করার, তার পূর্বতন বসের যে তার স্থাবকতা করার একটা সীমা আছে। এরা সব সীমা ছাড়িয়ে গেছেন। আমরা আগের দিন মালদার যিনি অবজারভার, তার কীর্তি কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে বালিগঞ্জ, মধ্যমগ্রাম, গাজল এবং বনগাঁ দক্ষিণ, এই 4টে এলাকার অবজারভার কারা এসছেন
তাদের সুরূপ আপনাদের সামনে দিলাম। তারা কি কেলেঙ্কারি করেছেন আপনাদের সামনে রাখলাম, যেটা সায়নী বলেছেন আপনারা কিন্তু এগুলো দেখান প্রার্থীদের। হ্যাঁ, নিশ্চয়ই প্রার্থীদের এই সব তারা যা প্রচার করছেন দেখানোর দরকার, নিশ্চয়ই দেখাবেন। মিছিল র্যালি থেকে শুরু করে যা যা করছেন, কিন্তু এইগুলো আমার মনে হয় এগুলো যদি আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এগুলো টানা না ধরেন তাহলে কিন্তু গণতন্ত্র বলে যে একটা শব্দ এখনো ভারতবর্ষে টিকে আছে সেটা থাকবে না। এবং প্রধানমন্ত্রী এই নিয়ে একটি কথাও বলছেন না। একমাত্র সারা পৃথিবীতে একমাত্র রাষ্ট্রনায়ক যার এক্স হ্যান্ডেল আপনারা দেখবেন কোনো ভিডিও চললে সেটা সারাক্ষণ মিউট করে রাখা হয়। সারা পৃথিবীতে একমাত্র রাষ্ট্রনায়ক, যদি কখনো কোনো ভিডিও চালানো হয় তার মানে ভিডিও ক্লিপ, তার সবসময় মিউট রাখা হয়, মিউট। এমনকি যখন ওই আহমেদাবাদে ফ্লাইটের যে ওই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটলো, একজন মাত্র বেঁচে গিয়েছিলেন, তার সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী, সেই ভিডিওটাও মিউট করা। গতকাল রাতে আবার মা কালীর প্রতি অনেক ভক্তি এবং প্রেম দেখা দিয়েছে। শ্যামা সঙ্গীতের ভিডিও আপলোড হচ্ছে। জয় শ্রীরাম বলে শুরু করেছিলেন, এখন জয় মা দুর্গা জয় মা কালী বলতে হচ্ছে। এত যদি বাঙালি প্রীতি হয় আপনাদের, বিজেপির ক্যান্ডিডেটরা হাতে ইলিশ মাছ আর কাতলা মাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কর্মীদের বাড়িতে বসে পাঁঠার মাংস ভাত খাচ্ছেন, আর ইলেকশনের আগে যেই কথাগুলো বলেন, দিল্লিতে যখন যারা মাছ বিক্রি করে তাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হয়, তখন আপনারা কোথায় থাকেন? বিহারে যখন বলা হয় যে আমরা বিজ্ঞপ্তি আনছি যে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না, তখন আপনাদের এই প্রেম কোথায় থাকে? বাঙালির প্রতি প্রেম। নিজেদের ক্যান্ডিডেট লিস্টটা দেখুন তো। अर्जुन सिंह, पवन सिंह, राजेश कुमार, पीयूष कनोडिया, तरुणज्योति तिवारी, प्रियंका तिब्रेवाल, विजय ओझा, रितेश तिवारी, वीर बहादुर सिंह, सुनील महाराज, संजय सिंह, उमेश राय, दिलीप सिंह, प्रभाकर पंडित, भारत कुमार झावर, अभिषेक सिंघानिया, अविराज चौधरी, संतोष पाठक সম্ভাব্য হয়তো। এরা কি বাঙালি? এরা কি বাংলার মানুষ? বাঙালির প্রতি যদি এত ভালোবাসা থাকে তাহলে বাঙালিদের ক্যান্ডিডেট করছেন না কেন? বাংলার মানুষকে সুযোগ দিচ্ছেন না কেন? ইলেকশন হয়ে যাওয়ার পরে এরা যদি আসে, এরা যদি তাহলে বুঝতে পারছেন যে ইউপি বিহার বাংলা কখন হয়ে যাবে নিজেরাই ধরতে পারবেন না। সো দিস ইজ আ পার্ট অফ দ্য বিগার স্কিম অফ থিংস দ্যাট দে হ্যাভ। এরা চাইছে যে বাংলার হাত থেকে, বাংলার মানুষের হাত থেকে, বাঙালির হাত থেকে সব চলে যাক। দিদিকে হারানো এখন এদের জীবনের সব থেকে বড় লক্ষ্য। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কার্যকর্তাদের সাথে মিটিং করে বলছে যে 21টা রাজ্য আমাদের রয়েছে, 22তম আমার বাংলা চাই, তা নাহলে রাতে আমার ঘুম আসছে না, তার জন্য যা করতে হয় করো। একদিকে কার্যকর্তাদের ব্রেন ওয়াশিং চলছে, তাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আর অন্যদিকে বি টিম বানিয়ে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ভ্যানিশ কুমারকে সঙ্গে নিয়ে যত রকম ভাবে সম্ভব বাংলাকে, বাংলার প্রশাসনকে, প্রশাসনের কাঠামোকে ভঙ্গুর করার চেষ্টা করা হচ্ছে। If you could say this in English, that what is your accusation with the observers and the fact that yesterday also they said that apparently 40% names have been deleted out of that 32 lakh. What's your reaction on this? If Mamata Banerjee wouldn't have gone this far and fought this hard, they had the clear intentions of deleting 1.25 crore people as suggested by their leader of opposition. I remember him saying that 1.25 lakh people, 1 crore 25 lakh people are going to be deleted. And the Election Commission is working at the behest of the Bharatiya Janata Party, and I have said this earlier and I am going to reiterate the fact that Bharatiya Janata Party is using Election Commission as a tool. The Election Commission of India is not the Election Commission of India. It is the Election Commission of the Bharatiya Janata Party. All these people who have been appointed, all these people, I would like to show Arindam Dakua, Gandham Chandrudu, Dheeraj Kumar, Ajay Katesaria. Who are they? Why have they been appointed? What is the point of interest? I would urge all of you to go and check the background of all these people. They are obligated to the Bharatiya Janata Party. Hence they have been sent here to work at their behest. This is not the way you control an election procedure. This is not the way you execute things. The Bharatiya Janata Party has used the Enforcement Directorate, the CBI, different agencies, different commissions, income tax, NIA, everything. They have used everything against Mamata Banerjee. When nothing worked, they implemented SIR within 2 months before going to the elections. And now when they understand कि इसके बाद भी हवा उल्टा है,
ममता बनर्जी के प्रति देश के सबका समर्थन है, बंगाल के सबका समर्थन है। तो आगे जाके देखिए इन लोगों को अपॉइंट कर रहे हैं कि भाई साहब आप लोग जाओ और वहां पे दहशत फैलाओ, हमारा आंख कान हाथ हिसाब से आप काम करो, हमको इन्फॉर्मेशन दो, हमको इनपुट दो, और कैसे कैसे हर स्टेज में हर स्तर में हम इस सरकार को डिस्टर्ब कर सकते हैं, ममता बनर्जी को डिस्टर्ब कर सकते हैं। हेल्प अस। सो दिस इज द वे यू आर गोइंग टू फंक्शन। द पीपल ऑफ बंगाल आर गोइंग टू आंसर by deleting lakhs and crores of legitimate voters by whose votes you have been elected to power. इन लोगों ने वोट दिया तब जाके तो आपको भी मिले ना, 18 एमपी तो आपको भी मिले, देश के प्रधानमंत्री तो आप भी बने। तो ये वोटर्स आज जिनको आप बंगाल से जिनका नाम काट रहे हैं, अगर वो इलेजिटिमेट है तो आप भी इलेजिटिमेट है, तो आपका सरकार भी इलेजिटिमेट है। আর আমরা তো দেখবো যে কত রোহিঙ্গা কত বাংলাদেশি, আপনারা তো বলেছিলেন ডিফাইন ডিলিট ডিপোর্ট, তো কতজনকে পুশব্যাক, কে কাকে পুশব্যাক করবে বাংলার মানুষ বলবে। আপনারা বাংলার মানুষকে পুশব্যাক করবেন না বাংলার মানুষ আপনাদের পুশব্যাক করে যমুনার ওপরে পাঠাবে, সেটার কয়েকদিনের অপেক্ষা আপনারা দেখতে পাবেন। সাধারণ মানুষকে হ্যারাস করা, তাদেরকে ভয় দেখানো, আজকে 200-র উপর লোক মারা গেছে। জ্ঞানেশ কুমার এয়ারপোর্ট দিয়ে ঢুকছে, নিজেকে হিরো মনে করছেন, হাত নাড়াচ্ছেন, হি ইজ আ স্টার ক্যাম্পেইনার অর হোয়াট? শুভেন্দু অধিকারী কালকে বলছেন 177টা সিটে আমরা জিতবো। হাউ কনফিডেন্ট আর ইউ? হাউ ডু ইউ নো? নাও আর ইউ গোইং টু প্লে উইথ দ্য ইভিএমস? আর ইউ গোইং টু প্লে উইথ দ্য মেশিন? লোকে বলতে পারে, আগে বলতো 200 পার, अब की बार 200 পার। মমতা দি বলতে পারে যে 2026-এ 226টা সিট আমরা পাবো। হাউ আর ইউ সো শিওর যে 177টা সিট আপনি পাবেন? সেটিং হয়ে গেছে নাকি? মেশিন ফিক্স হয়ে গেছে? যেরকম বলেছিলেন যে 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে এবং ইলেকশন কমিশন আপনাদের অঙ্গুলি আলোনা কাজ করছে। এইটা আমি পার্টির পক্ষ থেকে সমস্ত যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছেন তাদের আমি সতর্ক করতে চাই, এটা আমাদের পার্টির একটা 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 কনসার্নের বিষয়, অভিনিবেশের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে তাদের ন্যারেটিভ তৈরি করেছেন এবং তিনি সতর্ক থাকতে বলেছেন সমস্ত প্রার্থীকে। যখন সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, এসআইআর এই সমস্ত অস্ত্র এই বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও যখন একটার পর একটা ফেল করছে, লাস্ট হাতে অস্ত্র থাকছে ইভিএম হ্যাক করা, মেশিন হ্যাক করা। হয়তো এগুলো সব বাইরের ন্যারেটিভ, ভেতরের মধ্যে একদম করে গিয়ে আছে যে এগুলো যখন প্রত্যেকটা ফেল করছে তাহলে এবার মেশিন হ্যাক করা। এই ভিভিপ্যাট থেকে প্রত্যেকটা মেশিনের ভোট এর মেলানোটা আমি সমস্ত প্রার্থীকে অনুরোধ করব, আপনাদের কর্মীদের বলুন তারা যেন এই বিষয়ে সতর্ক থাকে, কেন বিজেপি যে কোনো পন্থায় চলে যেতে পারে। আমরা বাইরে দেখতে পারবো যে তিনি মিউট, এক্স হ্যান্ডেল মিউট, তিনি কোনো প্রেস কনফারেন্স করেন না এবং বাইরে গিয়ে যা আসলে নাচানাচি করেন যে রাষ্ট্রনায়কদের সঙ্গে, ওটা বাইরের ফর্ম, ভেতরে আসলে এদের সঙ্গেই গলাঝাড়াঝাড়ি করেন। বাইরে নাচানাচিটা অন্য কথা, অন্য রাষ্ট্রনায়কদের সঙ্গে গিয়ে ওটা দেখালে পরে ওই হাসি, আসলে হাসাহাসিটা এদের সঙ্গেই চলে। এরাই হচ্ছে বিজেপির আসল মুখ এবং এদের এখানে পাঠানো হয়েছে সম্পূর্ণভাবে বিজেপির তাবেদারি করার জন্য। আজকের দিনে আমরা এই গতকাল মালদা এবং আজকে এই 4টি কেন্দ্র, এই 5জন আধিকারিককে আমরা এক্সপোজ করলাম। আগামী দিনেও আমাদের এই এক্সপোজার জারি থাকবে, অব্যাহত থাকবে। আমরা পরপর এদের আমরা মানুষের সামনে অন্তত দেখাবো যে বিজেপি কি করে আমাদের এখানে সমস্ত গণতান্ত্রিক টুলগুলোকে একটার পর একটা হত্যা করছে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে। তারা বাংলা বা বাঙালির অপরাধ কি? তারা এখনো বিজেপি হয়নি, গৈরিকীকরণ হয়নি। এই যে তাদের যে বলে দ্য ডায়মন্ড অফ দ্য জুয়েল ক্রাউন বেঙ্গল, তাদের দুর্মূল্য মুকুটে যে দুর্মূল্য সব থেকে যে মরকত মণি বাংলা, সেটা তারা এখনো দখল করতে পারেনি। হ্যাঁ, সে বঙ্গ তারা এখনো দখল করতে পারেনি। এখনো রাতে ঘুম আসছে না। বাংলাকেও গেরুয়া রঙে ছোপাতে হবে। বাংলা বা বাঙালি এইগুলো দেখছেন এবং যাদের যাদের পাঠিয়েছেন জ্ঞানেশ কুমার থেকে শুরু করে এরা, আগামী দিনে এদের দেখবেন প্রমোশন হচ্ছে যদি ভালো কাজ করতে পারে, নানান জায়গায় এদের পোস্টিং হচ্ছে। এসব করে হয়তো এখন লাভ হবে, অনেক উন্নতি হবে, কিন্তু ইতিহাস মনে রাখবে এই যে মাস ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট অফ দ্য ভোটার্স অফ বেঙ্গল, ইতিহাস ক্ষমা করবে না, দেশের মানুষ ক্ষমা করবে না। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করবেন। আমি স্পেসিফিক হতে চাই, সেটা হচ্ছে একটু ইংরেজি বাংলা মিশিয়ে আমরা বাইকটা দিলাম। এখন ক্যাটেগরিক্যালি বাংলায় ছিল যত সংখ্যক ভোটারের নাম ডিলিট হবে সেটাও বিরোধী হবে, তা আগে থেকে মোরললেস একটা স্পেসিফিক ফিগার দিয়েছে। আর যতগুলি আসন পেতে পারি
তারও একদম একটা স্পেসিফিক ফিগার দিয়েছে, ফিগারটা কোনো রাউন্ড ফিগার নয়, অড ফিগার একটা অড ফিগার। যেটা সায়নী যে পয়েন্টটা রেজ করলেন, এটা একটু যদি বাংলায় বলেন। না, বলছি যে সায়নী যেটা বলতে চাইলেন যে আমরা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে আমরা গতবারের থেকে একটা সিট হলেও অন্তত বেশি জিতবো বা 10টা সিট হলে বেশি জিতবো, ধারে কাছে থাকবে। 177 এই সংখ্যাটা নির্ভুল কি করে বলে দেওয়া হচ্ছে? তার মানে কোনো কি একটা সেটিং আছে, কোনো ব্যবস্থাপনা করে ফেলেছেন? কত লোক আমরা বাদ দেবো এটাও আগে ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা, এখন বলছেন যে এতগুলো সিট আমরা পাবো। আমরা যেটা বলতে চাইছি, আমরা আশঙ্কা করছি সমস্ত কিছু অস্ত্র প্রয়োগ করেও যে লাস্ট অস্ত্র অর্থাৎ ইভিএম মেশিন হ্যাক করা, তাহলে কি এই সেটিংটা এমনভাবে হয়ে গেছে, সংখ্যাটাও আগে থেকে বলে দেওয়া হচ্ছে। এই ইভিএম মেশিন হ্যাক করা শেষ অস্ত্র, এইটার মানে সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারছি না। এটাও বিজেপি শেষ পর্যায়ে গিয়ে করতে পারে, কেননা তাদের যে কোনো যেন তেন প্রকারেণ ছলে বলে কৌশলে বাংলা দখল করতে হবে। এই যে একটা দেশের একটা নির্বাচিত অঙ্গরাজ্যের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, অঙ্গরাজ্য সরকারের বিরুদ্ধে এই ধরনের একটা যুদ্ধ ঘোষণা, এটা মানে ইতিহাসে একটা নজিরবিহীন, অভূতপূর্ব। এ কখনো দেখা যায় না। মানে সিবিআই, ইডি, রাজ্যপাল বদল, ইনকাম ট্যাক্স, এনআইএ, তারপর এসআইআর, পর 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 আমাদের বিরুদ্ধে, এবং তার রাতারাতি এতগুলো মানে আমলাতন্ত্রকে বদল করে দেওয়া, মানে নিজেদের পছন্দ মাফিক আমলাদের ঘাড়ের উপরে এনে বসানো। এটার পর শেষ অস্ত্র তো আর একটাই পড়ে থাকে ভাই, মেশিন হ্যাক করা। মেশিনকে হ্যাক করবেন, ইভিএম মেশিন, সেটা আমরা সবাইকে সতর্ক থাকার জন্যে আমরা বলছি, এটাই বলতে চেয়েছেন। যে সংখ্যাটা এখনো পর্যন্ত রয়েছে, তাদের সপক্ষে কি দলের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া? এটা সায়নী বলুন। অবশ্যই, আমরা তো ডে 1 থেকে ফাইট করছি। আজকে ইলেকশন কমিশন বা ভারতীয় জনতা পার্টির দম্ভ এমন জায়গায় পৌঁছে গেছে যে এরা মনে করে যে আমরা সবার ভাগ্য বিধাতা। আজকে দেশের নাগরিক কে কে নয়, আপনি নাগরিক না আপনার বউ নাগরিক না আপনার মা নাগরিক, সেটা নরেন্দ্র মোদী এবং জ্ঞানেশ কুমার ঠিক করবে? তৃণমূল কংগ্রেস তো লড়াই করছে, এতগুলো সিট পেয়েছিল, প্রথমে 303 পেয়েছিল, ঔদ্ধত্য দেখিয়েছে, 2024-এ 240-এ গিয়ে ঠেকেছে। সবার ভাগ্য উনি নির্ধারণ করবেন, কৃষকদের ভাগ্য উনি নির্ধারণ করবেন, শ্রমিকদের ভাগ্য উনি নির্ধারণ করবেন, ছেলেমেয়েদের, ইয়াংস্টারদের ভাগ্য উনি নির্ধারণ করবেন। আজকে কোন মানুষ নিজেকে ট্রান্সম্যান, ট্রান্সওয়ামান, নন বাইনারি হিসেবে আইডেন্টিফাই করবে সেটাও উনি ঠিক করবেন। মেডিকেল বোর্ড বসাবেন, নিজেদের মাথার জন্য আগে একটা মেডিকেল বোর্ড বসান, যে আপনাদের মন মানসিকতা বুদ্ধি বোধ আছে কিনা এত বড় একটা দেশ চালানোর জন্য। তৃণমূল কংগ্রেস ডে 1 থেকে লড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাকে একটা লিডার দেখান তো যে এত দূর নিয়ে গেছে। আমি শুরুতেই বলেছি, এরা ভেবেছিল খুব সোজা হবে, চুপ করে ঢুকবো, হুশ করে বাদ দিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি। প্রত্যেকটা পদক্ষেপে এখন অব্দি বসে এই যে তৃণমূল কংগ্রেস এক্সপোজ করছে, কটা ন্যাশনাল দল, কটা রিজিনাল দল এতটা দায়িত্ব নিয়ে সেটা করেছে? বিকজ উই কেয়ার অ্যাবাউট আওয়ার ভোটার্স। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট পাওয়ার বিষয় না, দিদি যা কাজ করেছেন এমনি ভোট পাবেন। 13 লাখ তো বাদ গেছে অলরেডি সাপ্লিমেন্টারিতে, 76 লাখ হচ্ছে টোটাল, আরো 12 লক্ষ বাদ যাবে বলছে শুক্রবার সেকেন্ড। তাহলে আপনারা এই পরিস্থিতিতে কি করবেন? এটা তো এক্ষুনি সায়নী বললেন যে লড়াইটা তো একমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা লড়েছি। কোর্টে যাওয়া হতো, আমরা কোর্টে যেতেও পারি, আমরা যাচ্ছি তো, ট্রিবিউনালে তো আছে, তো যেতেই হবে। একটা বিষয় হচ্ছে যে সামান্য একটা বাড়িওয়ালা ভাড়াটের মধ্যেও যদি কোনো মামলা অমীমাংসিত থাকে, তাহলে সেখানে একটা স্ট্যাটাস কো থাকে, একটা এমবার্গো থাকে। এখানে তো গোটা ব্যাপারটাই এখনো পর্যন্ত আধা মীমাংসিত, আধা অমীমাংসিত। এই অবস্থায় আমাদের দুটো চরণ, একটা 23, একটা 29, প্রথম চরণের 1 মাসেরও কম সময় হাতে আছে। একটা ইনকমপ্লিট প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন তো সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে, সুপ্রিম কোর্টে যে তারা যে হেরেছে সেটাকে মানে ডিফেন্ড করার জন্য এবং সেটাকে অগ্রাহ্য করার জন্য পুরো প্রক্রিয়াটা মানে স্লো করে দিয়েছে, বিলম্বিত করেছে। এটা ওরা করতেই পারতেন আগে সময় মতো কাজ শেষ করার জন্য। পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার জন্য নির্বাচন কমিশন যা যা করার, বিজেপির টুল হয়ে যা যা করার তাই করেছে। ভাই 220 জন মারা গেছে,
এটা ভেবে দেখুন। আমি তো বলবো ভাই, তারপর তুমি মানুষকে শয়ে শয়ে মানুষকে মেরে তারপর তুমি রাজা হবে? এই মৃত নগরীর রাজা হয়ে তোমার কি হবে অদিপাউস? এ তো আমার সেই ইডিপস দ্য কিং এর কথা মনে পড়ছে। এই অবস্থায় নির্দিষ্ট সময় ভোটটা হবে তো? সেটা তো দল ডিসাইড করবে, উইল ক্রস দ্যাট ব্রিজ when we come to it। কিন্তু এত ছলে বলে কৌশলে, যেটা ব্রতদা বারবার বলছেন, সোজা হবে না। ইটস নট গোইং টু বি ইজি ফর দ্য ভারতীয় জনতা পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস পরবর্তী কোর্স ডিসাইড করবেন। আমরা মাঠে আছি, আমরা কাউকে ভয় পাই না। হ্যাঁ বলুন, এক সেকেন্ড বলুন। The point that you raised, that the list, the candidature list of BJP does not show a lot of Bengali names rather than non-Bengali names. So, do you think if nearest of time the land of Bengal will be handed over if BJP comes to power to non-Bengali majorities? And the second question is, if you can also specify on the EVM hacking. EVM हैक हो सकता है। नहीं, हम ये बोलना चाह रहे हैं कि सब कुछ, या वीवीपैट पे जो स्लिप निकलता है वो स्लिप को रिप्लेस नहीं, ये तो कुछ नई बात नहीं है, ये तो सबको पता है। ये तो ट्राइड और टेस्टेड है। और हम अपनी आशंका बोल रहे हैं कि बंगाल में शाम दाम दंड भेद सब कुछ तो ट्राई कर रहे हैं आप। कोई एजेंसी बाकी नहीं है, कोई कमीशन बाकी नहीं है। इलेक्शन कमीशन अभी आपका बेस्ट फ्रेंड बन गया है, आपके बेस में काम कर रहा है। इसके बाद भी अगर आपको लगे कि हवा उल्टी तरफ है, आपको समर्थन नहीं मिलने वाला है, तो लास्ट रिसोर्ट क्या बचेगा? आज लीडर ऑफ ऑपोजिशन बोल रहे हैं कि हमको 177 सीट मिलेगा। आपको कैसे पता? किसने बताया आपको? आपको किसी ने बताया या आप किसी को बता रहे हैं कि हमको इतना सीट चाहिए? 1,25,00,000 नाम उसको काटेंगे आप SIR के माध्यम से, SIR की प्रक्रिया के माध्यम से। किसने बोला था? लीडर ऑफ ऑपोजिशन ने, बीजेपी के लीडर ने, मंत्रियों ने बोला था। उस हिसाब से ज्ञानेश कुमार जी काम कर रहे हैं, इलेक्शन कमीशन ऑफ इंडिया काम कर रही है। हालांकि ये अलग बात है कि ममता बनर्जी के रहते हुए वो कर नहीं पा रहे। तो आज अगर लीडर ऑफ ऑपोजिशन सबके सामने बोलता है, और ये बात ध्यान में रखिएगा कि 100 से ज्यादा, 150 से ज्यादा, 200 से ज्यादा नहीं बोल रहे 177। तो हाउ कम यू सो कॉन्फिडेंट? फिक्सिंग हो गया है क्या? सेटिंग हो गया है? और जो पहले आपका प्रश्न था, इट इज फॉर यू टू ऑल्सो थिंक कि बंगाल से बंगाल का एसेंस लेके जाना। बंगाल, बिकॉज द बीजेपी क्विंटेसेंशियली हेट्स बंगाल, इट हेट्स बंगालीज। दे से दैट पीपल हु स्पीक बंगाली आर बांग्लादेशीज। बंगालीज आर टॉर्चर्ड इन अदर बीजेपी रूल स्टेट्स। डरपोक हिंदू बोलता है। तो अभी ये सब वो चाह रहे हैं ना कि बंगाल से बंगाल का एसेंस हटा दो, तो क्या बाकी रह जाएगा? না, এখানে আমি এটা খুব পরিষ্কার করে বলতে চাই, উনি যেটা বলেছেন সেটা খুব খুব ঠিকই বলেছেন, যে এই যে যারা যে তালিকা, প্রার্থী তালিকা পড়েছেন তারা বাংলারই লোক। তাদের নিয়ে আমরা আমরা কোনো রেশিয়াল বা কোনো কমিউনাল কমেন্ট আমরা করছি না। কিন্তু যেটা বলতে চাইছি আমরা সেটা বাঙালিকে নিয়ে যে নাকে কান্না বিজেপিকে লাগাইছে, নিয়ে, বাঙালিকে নিয়ে যে এই যে একটা অদ্ভুত, আমরা বাঙালি গো, আমরা 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 বঙ্কিমদাকে ডাকি গো, আমরা স্বামী রামকৃষ্ণকে আমরা স্মরণ করি গো, আমরা হ্যাঁ হ্যাঁ শ্যামা সঙ্গীত, এই যে মানে যে জয়মা হেন্টাকালী, এই আগে আগে বাংলার ডাকাতেরা যেরকম চিঠি পাঠাতো গেরস্তর বাড়িতে, ওপরে লেখা থাকতো জয় মা কালী। হ্যাঁ, রঘু ডাকাত, বিশু ডাকাত দেখবেন ডাকাতি করতে যাওয়ার আগে ওপরে লেখা থাকতো জয় মা কালী। সেই চিঠি দিয়ে বাংলার বাড়িতে পাঠাচ্ছে, বাঙালি প্রত্যেক গেরস্ত বাড়িতে পাঠাচ্ছে। তা আমরা সেইটাই বিরোধিতা করে বলছি, আপনারা বাঙালি বা বাংলাকে যে ঘৃণা করেন সেটাই করুন না। আপনারা ওগুলো আপনারা বাঙালিকে বলুন আপনার বাঙালি খারাপ, বাংলা সংস্কৃতি খারাপ, বাংলা ভাষা খারাপ, বেশ লাগছে আপনাদের। আমরা এটা আপনাদের সঙ্গে যায়, কিন্তু হঠাৎ করে যদি বঙ্কিমদা বলতে শুরু করেন, এটা তখন আপনাদের সঙ্গে যাচ্ছে না, এটা বলছি আমরা। রামনবমীর শোভাযাত্রা অংশ নিয়ে শুভেন্দু অধিকারী একদম সরাসরি অনুপ্রবেশকারী আজকে আবদ্ধ হয়েছে, বলছে তাদেরকে বের করে দেওয়া উচিত। তো দেখাক না এখানে কোথাও প্রবেশকারী। ওনারই তো মেশিন নির্বাচন কমিশন, তারা তো এই দীর্ঘ 3 মাস ধরে কাজ করলেন। এই কোথায় কোথায় এবং আতস কাজ নিয়ে খুঁজে বেড়ালেন পশ্চিমবঙ্গে, কোথায় কোথায় অনুপ্রবেশকারী আছে, কোথায় কোথায় বাংলাদেশি মুসলমান আছে, কোথায় কোথায় রোহিঙ্গা আছে। তা আতস কাজটা কি ফুটো ছিল? কাছে ধরা পড়ল না? এই যে টানা একটা পলিটিক্যাল ন্যারেটিভ আপনারা তৈরি করলেন যে বাঙালি মাত্রই বাংলাদেশি, বাঙালি মাত্রই অনুপ্রবেশকারী, এখানে প্রচুর রোহিঙ্গা ঢুকে আছে। তালিকাটা তো আপনাদেরই সংস্থা করেছে ভাই, দেখান না, দেখাতে তো পারছেন না, কিন্তু মুখে এখনো বলে যাচ্ছে। এই রামনবমীর মিছিলটা নিয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারী আজকে ভবানীপুরে করলেন, আবার ইন্টারনেটে করবেন, করুন না, ওনারা রাম ভরসেই আছেন। না, ও তো রাম ভরসেই है না। আমাদের এখানে জয় শ্রীরাম চলে না, আমাদের এখানে সিয়াপতি রামচন্দ্র কি জয় চলে। দেখুন, ভারতবর্ষে রামরাজ্য কথাটা প্রথম চালু করেছিলেন, তার নাম মোহনদাস
করমচাঁদ গান্ধী। রাইট। গান্ধীর লেখায় প্রথম রামরাজ্য শব্দটা ভারতবর্ষে উঠে আসে তা, এবং মাথায় রাখতে হবে এই গান্ধীর পেটে 3টে বুলেট ঢুকিয়ে দিয়েছিল যে এই তৎকালীন জনসংঘ বা হিন্দু মহাসভার একজন খুবই ঘনিষ্ঠ সদস্য সাভারকারের সংস্রব করা তার শিষ্য নাথুরাম গডসে। আর মারা যাওয়ার আগে গান্ধী তার উদ্দেশ্যে যেটা বলে গিয়েছিলেন তার নাম হে রাম, গান্ধীর শেষ কথা। তা এই বিজেপির মুখে যখন এখন রামরাজ্য শুনি, আমাদের বাঙালিকে একসঙ্গে বলা উচিত হায় রাম, হায় রাম, হায় রাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়েতেও তো হচ্ছে, আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি তারা ছুটির দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় অসুবিধে কোথায়? আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো সহনশীল, আমরা তো সবাইকে ওয়েলকাম করি। এই যে আমি এক্সাম্পল গুলো দিলাম, হিন্দিভাষী ক্যান্ডিডেট, অবাঙালি ক্যান্ডিডেট তো আমাদেরও আছে। এখন রামের মিছিলে যদি কিষ্কিন্ধাবাসীদের নিয়ে আসে তাহলে অবশ্য আমাদের কিছু বলার নেই। নিউ টাউনে একটা হয়েছে যে শোভাযাত্রায় অস্ত্র হাতে যুবক, বিজেপি প্রার্থী ও কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ বলছে মানে পুজোর জন্য অস্ত্র আনা হয়েছে। আগের বার হাওড়াতেও তো দেখা হয়েছে এটা, যে হাতে পিস্তল। এটা তো কালচার বিজেপির। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, সেখানে তো আপনারা দেখেছেন যে হাতে বন্দুক নিয়ে, তলোয়ার নিয়ে জয় শ্রীরাম বলতে বলতে নাচতে নাচতে সবাই যাচ্ছে। এটাই প্রাপ্তি, এটা বাংলার কালচার নয়, এবং সেই জন্য বাংলা থেকে এদেরকে উৎখাত করবে বাংলার মানুষ। উনি বলেনি, আপনি তারপর বলুন। হ্যাঁ, আরে ধর্ম ছাড়া কি আছে ওদের? বিজেপির ধর্ম ছাড়া আর কোনো বিজেপির হাতে কোনো ন্যারেটিভ আছে? আজকে পশ্চিমবঙ্গে আজকে যে প্রার্থীর তালিকা আপনারা যদি খুঁটিয়ে দেখেন, এখনো অব্দি আরো বোধহয় 19 জন প্রার্থীর নাম বাকি আছে। 19টা, তাই তো বলছি, 19টা বাকি আছে। তা একটা মাইনরিটি প্রার্থীর নাম কি দেখাতে পারবেন? গোটা ভারতবর্ষে এজেন্ডাটা হচ্ছে যে, এবং এটা খালি বাংলায় বলে না, একমাত্র লোকসভায় 19 সালে প্রার্থী দিয়েছিলেন একমাত্র মাইনরিটি প্রার্থী জম্মু কাশ্মীরে, 24-এ তাও দেননি। একটা মিনিস্টার নেই, একটা ক্যাবিনেটে কেউ নেই। শুভেন্দু অধিকারী গতকাল নাটক করে বলছেন যে আমার আক্ষেপ মুসলমানরা কেন আমায় ভোট দেয় না। আপনার দল, আপনি পাড়ায় পাড়ায় মিছিল করছেন যে হিন্দু যদি বাঁচতে চাও বিজেপিতে ভোট দাও, আর তারপর নাগে কান্নাকে বলছেন যে আমাকে কেন মুসলমানরা ভোট দেয় না। আপনারা ওপেনলি বলেন একটা সেকুলার দেশে যে মুসলমান মুক্ত ভারত চাই, আপনাদের লজ্জা লাগা উচিত। একটাই তো ন্যারেটিভ, একটা কাল্পনিক প্রতিপক্ষ মুসলমান 19 থেকে 20% তাদের শত্রু হিসেবে খাড়া করা, বাকি 80% ভোট কোনো রকমে নিজেদের দিকে নিয়ে আসা, এবং তারপর সেটাও যখন পারে না তখন এই ধরনের এই সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ সব লাগিয়ে এই হিন্দু ট্যাবলেট গেলানো। अगर एक बार हिंदी में बोले कि राम राज्य आएगा, ये बोला है शुभेंदु अधिकारी ने कि राम राज्य आ रहा है। इसके बारे में आज वाले कुछ लगा भी हो रहा है। তার আগে একটা বাংলায় না, বাংলায় ফিরে এসো বাবা। তিনি আবার বলতে শুরু করেছেন, ওটা শাইনি বলবে আপনার হিন্দিতে। না, উনি না। উনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার ফিরিয়ে আনবে। আর যেসব পুলিশ অফিসাররা তৃণমূল নেতাদের সঙ্গে আড্ডা মারছে, চাঁদে দেখবেন তারা তাদের খুব পরিবর্তন। আমরা এই তো দিলীপবাবু খুব মানে সাদাসিধে মানুষ, ভোলা ভালা মানুষ, এবং সেটা তিনি যে সত্যি কথা বলেন এটা প্রমাণিত হলো আবার, যে বিজেপি এখানে এলে যে এনকাউন্টার করবেন, বা বিজেপি এখানে এলে যে বাঙালিদের গুলি করে মারবে, বাঙালি মধ্যবিত্ত বা চায়ের দোকানে আড্ডা মারলেই যে গুলি করা হবে, এনকাউন্টার করা হবে, এটা দিলীপবাবু বলেছেন। দিলীপবাবু ভেতরের কথা বলে দিয়েছে। দিলীপবাবু আমার ধারণা যেভাবে মানে তিনি তার স্ত্রী যেমনভাবে বলেছেন যে তাদের প্রার্থীদের বেশিরভাগ ক্ষেত্রে রাজারা নিউটন থেকে শুরু করে নানা রকম ঘাপলার সঙ্গে জড়িত, যেভাবে তারা পারিবারিক একটা দায়িত্ব নিয়েছেন বিজেপির পক্ষ থেকে, সত্যি কথা বলা, এটার জন্য আমি তাদের ওয়েলকাম করি, ধন্যবাদ দেবো। আর বউকেও সাবধানে রাখুন উনি, কারণ উনি বিজেপির বিরুদ্ধে এত বেশি কথা বলছেন, প্রথম ওনারই না হয়ে যায় এনকাউন্টার বিজেপির পক্ষ থেকে। না, ওরা অনেক বছর বাঁচুন, আমরা চাই, সবসময় চাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইসব ধরনের কথাবার্তা বলবেন না। Now my reaction. এটা একটাই কথা, সাইনাও বলুন, কিন্তু আমি আপনাদের বলছি যে এতদিন অভয়া বলুন বা তিলোত্তমার মা বলুন, এটাতে আমার প্রাথমিক রিয়াকশন হচ্ছে এই যে এতদিন আপনারা যখন তাদের মুখ দেখাতেন, মুখটা না ব্লাড থাকতো, মানে ঢাকা থাকতো। এইবার সেই ব্লাড সরে গেল, এইবার এই ঝাপসা মুখ সরে গিয়ে মুখ উদ্ভাসিত হয়ে উঠলো। এইবার বিজেপি বেরিয়ে এলো, মানে যে বিজেপি
তারা বলেছিলেন যে আমরা সিবিআই চাই, সিবিআই তদন্ত করে দেখালো। সিবিআই কার সিবিআই? কেন্দ্রীয় সরকার, বিজেপির সিবিআই। সেই সিবিআই তদন্ত করে দেখালো যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে অর্থাৎ যিনি দায়ী সেই রেপিস্ট, সেই একজনই দায়ী। সেটা তাদের পছন্দ হলো না। তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেন, 1 মিনিটও 1 সেকেন্ডের জন্য তারা টাইম পাননি। আর আজকে তারা বলছেন যে সে বিজেপি ন্যায় বিচার দেবে। কে ন্যায় বিচার দেবে? উন্নাও, মণিপুর, হাতরাস, এই ব্রিজভূষণ, এরা অভয় মা এবং তিলোত্তমার মা পরিবারকে ওরা ন্যায় বিচার দেবে? তো ভালো হয়েছে, উনি গণতান্ত্রিকভাবে উনি দাঁড়াতেই পারেন, লড়তে পারেন, কিন্তু যে মুখ এতদিন ব্লার দেখিয়েছেন আপনারা, সেই মুখ আস্তে আস্তে এবার সরে, মুখোশটা সরে গিয়ে মুখটা বেরিয়ে পড়েছে। মানুষ বিচার করবে। अभी थोड़ा हिंदी में अगर राम राज्य आएगा रामनवमी के रैली के नहीं, यहाँ पे राम राज्य ही है, यहाँ पे दुर्गा राज्य है। बंगाल माँ काली की मिट्टी है, पश्चिम बंगाल माँ दुर्गा की मिट्टी है। और राम जी किसकी आराधना करते थे आपको पता है ना? दुर्गा जी की आराधना करते थे। तो यहाँ पे बंगाल में महिलाओं की चलती है, दीदी की चलती है। और हमें राम जी से कोई बैर नहीं है। श्री राम हमारे मन में रहते, उनको हमको पॉलिटिकल बेनिफिट के लिए स्लोगन हिसाब से यूज नहीं करना पड़ता है। तो भारतीय जनता पार्टी राम भरोसे रहे और ममता बनर्जी बंगाल के लोगों के भरोसे रहेंगी। না, রামরাজ্যের তো কোনো রামরাজ্য আবার কি? বিজেপি যারা বলছে এনকাউন্টার, বিজেপি যারা বলছে যে এক মুখে বলছে রামরাজ্য হবে আর অন্যদিকে বলছে বুলডোজার চলবে আর एनकाउंटर হবে। Isn't it contradictory? ये एक हिसाब से आप बोल रहे हैं कि यहाँ पे राम राज्य हम स्थापित करेंगे और दूसरे साइड में आपके लीडर्स बोल रहे हैं कि यहाँ पे एनकाउंटर होगा बीजेपी आने के बाद और बुलडोजर चलेगा। कि राम नाम, ये शब्द राम जी का नाम बुलडोजर और एनकाउंटर के साथ जाता है क्या? आप लोग खुद को, यू हैव मेड अ जोकर आउट ऑफ योरसेल्फ। द पीपल ऑफ इंडिया आर लाफिंग एट यू। You don't want to discuss inflation. You don't want to discuss joblessness. You don't want to discuss poverty. You don't want to discuss important bills. You don't want to talk about LPG shortage. You don't want to talk about your Videsh Niti. You don't want to talk about anything that is important. You just want to do Ram Rahim, Hindu Musalman, India Pakistan. ये 4-5 वर्ड हटा दीजिए ना बीजेपी के डिक्शनरी से। कोई एक नेता नहीं है जो एक शब्द बोल पाएगा, एक लाइन तक नहीं बोल पाएगा। आप हिंदू हटा दीजिए, मुसलमान हटा दीजिए, आप इंडिया हटा दीजिए, पाकिस्तान हटा दीजिए, धर्म हटा दीजिए, बांग्लादेशी हटा दीजिए, ये सब हटा दीजिए और फिर बोलिए किसी बीजेपी लीडर को कि आप एक भाषण दीजिए। आप देखिए वो कितनी देर टिकते हैं। সামনে কলকাতায় একটা শুট আউট হয়েছে বাঘাযতীনে, সেখানে তোমার হচ্ছে তৃণমূল কর্মী মারা গেছে, তাকে পার্টিতে ডেকে গুলি করার অভিযোগ। আমরা এটা নিয়ে এখন অবধি সম্পূর্ণ খবর আমার কাছে নেই, বিকজ ইটস মাই কনস্টিটিউয়েন্সি অ্যাজ ওয়েল। আই উইল গেট ইনটু দ্য ডেপথ অফ দ্য मैटर एंड आई लेट यू नो। बीजेपी ने जो आर्टिकल के विक्टिम के पेरेंट्स हैं उनका मदर को टिकट दिया है खानियाटी से, क्या कहेंगे? ये हमारे मिनिस्टर साहब ने बोला है, ब्रातोदा ने, कि आप विचार किससे मांग रहे थे, जस्टिस किससे मांग रहे थे? आपको तो सीबीआई पे भरोसा था ना, और जब तहकीकात हुई और जो आया सामने तो उससे आप खुश नहीं थे। देश के गृह मंत्री आए, वो उनको 1 मिनट वक्त नहीं मिला गृह मंत्री को कि वो आपसे मिले। आपने अपनी बेटी खो दी, अपना सम्मान खो दिया, और आज आप बीजेपी के साथ मिलकर आप बोल रहे हैं कि मुझे जस्टिस चाहिए। अगर जस्टिस चाहिए तो सबसे पहले बोलिए कि सीबीआई को तहकीकात फिर से जांच करे और इस केस को निष्पत्ति दे। ये होगा बीजेपी का पहला कमिटमेंट। टिकट देने से जस्टिस नहीं मिलता है, कैंडिडेट देने से आपकी बेटी को जस्टिस नहीं मिलेगा, तहकीकात होने से मिलेगी। और जो तहकीकात ममता बनर्जी की सरकार ने डे 1 से किया है, बीजेपी ने नहीं किया है। उसने आपको एक पॉलिटिकल टूल के हिसाब से इस्तेमाल किया है और ये आज एक्सपोज हो गया है। जैसे ब्रातोदा बोल रहे थे कि सामने एक क्या बोलते हैं, वेल था, एक पर्दा था, मुंह दिखाई नहीं देता था, चेहरा दिखाई नहीं देता था। नकाब। आज नकाब खुल गया है और उनके जगह बीजेपी का चेहरा आ गया है। আচ্ছা, প্রচার করতে করতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাটুলির ওই ঘটনাস্থলে গিয়ে বলেছেন রাজ্যে একটা জঙ্গল রাজ চলছে, পরিবর্তন দরকার, যাদবপুরকে। বিকাশদাকে আমি অনেক সম্মান করি, আমি ওনার বিরুদ্ধে বেশি কিছু বলবো না। 34 বছরে কি রাজ চলেছিল সেটা বাংলার মানুষ আমার থেকে বেশি ভালো জানে, কাজে তাই ওনাদেরকে উৎখাত করেছিলেন। বিকাশদা ডেফিনেটলি এতদিন পার্লামেন্টে ছিলেন, বক্তব্য রাখার সুযোগ পেতেন, এখন এই মুহূর্তে সেই সুযোগটা মিস করছেন, তাই মাইক পেলে অনেক কিছু বলছেন। ওনার যা যা ইচ্ছা হয় উনি বলতে পারেন, এটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম। কিন্তু যাদবপুর ওনার হবে না বা সিপিএম এর হবে না, কারণ ওনার প্রতি না হলেও ওনার দলের প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে। 34 বছর ছিলেন, আগামী 34 বছর আসার সম্ভাবনা নেই। বেশ শেষ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।